ব্রাজিলের ম্যাচ জাপানের সঙ্গে, কয়েকটা নাম বলি, কয়েকটা ম্যাচের কথা বলি অ্যাকচুয়ালি। আইসল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, এই তিনটা দলই সবশেষ তিন ম্যাচে জাপানের সঙ্গে 1 গোলে হেরেছে। ঘানা 2-0 গোলে হেরেছে। বলিভিয়া 3-0 গোলে হেরেছে। এবং ব্রাজিল গত অক্টোবরে এই জাপানের সঙ্গে 3-2 গোলে হেরেছে। জাপান সবশেষ 10 ম্যাচ ইন্টারন্যাশনাল অপরাজিত। তো আপনি কি চিন্তা করছেন, ব্রাজিলের জন্য ম্যাচটা সহজ হবে? ফেভারিট ব্রাজিল, এটা নিয়ে কি আপনার কোনো ডাউট আছে? ডাউট না থাকাটাই স্বাভাবিক, কিন্তু জাপান খুব সহজ টিম না। ব্রাজিলের বেস্ট ফুটবলটা খেলেই জাপানকে হারাতে হবে। যদিও ব্রাজিলের এগেনস্টে জাপানের ট্র্যাক রেকর্ডটা ভালো না। এখনো পর্যন্ত বোধ হয় 14টা ম্যাচ খেলেছে, এর মধ্যে 11টাতেই হেরেছে এবং একটা মাত্র যায়, যেটার কথা আমি বললাম গত বছরের অক্টোবরে, এই 8-9 মাস হয়েছে আর কি। জাপানের এই ভালো ফর্ম শুধুমাত্র ফ্রেন্ডলিগুলোতে ছিল না। ব্রাজিলের কথা আমি পরে আসছি, আগে জাপানের কথা এই জন্য বলছি যে জাপানকে হয়তো অনেকেই খুব সহজে ব্রাজিল হারিয়ে ফেলবে এটা চিন্তা করছেন, হয়তো অতটা সহজ হবে না। নেদারল্যান্ডসের সঙ্গে পিছিয়ে পড়েও ড্র করা, তিউনিশিয়াকে 4 গোল দেওয়া, সুইডেনের সঙ্গে ড্র করা, জাপান পারফর্ম করেই ওই গ্রুপ থেকে, যেখানে দুটো ইউরোপিয়ান টপ টিম ছিল, নেদারল্যান্ডস এবং সুইডেন, সেখান থেকে গ্রুপের দ্বিতীয় হয়ে রাউন্ড অফ 32-তে এসেছে। জাপান ওই রেসপেক্টটা ডিজার্ভ করে। আর ব্রাজিলের যে বিষয়টা, প্রথম ম্যাচের পরপর 2 ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স খুব ভালো ছিল। মনে হয়েছে ব্রাজিল টিম অনেক শার্প পারফরমেন্স করছে, অনেক ফ্লুইড ছিল খেলা। মিডফিল্ড, উইং, ফরওয়ার্ডদের যে ট্রাইয়ান কম্বিনেশন, এই কম্বিনেশনটা খুব ভালো ছিল। এবং স্কোরাররা স্কোর করেছেন, যাদের স্কোর করার কথা তারাই করেছেন। ভিনিসিয়াস জুনিয়র এক্সেপশনালি ভালো খেলেছেন। এবং একই সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলের মিডফিল্ড, স্পেসিফিক্যালি পাকেতা এবং ব্রুনো গুমেরেজ, তারা রিদমটা ফিরে পেয়েছে। এই রিদমটা ব্রাজিলের ফেরাটা দরকার ছিল। রাফিনিয়া তার ইনজুরির কারণে রায়ান জায়গা পেয়েছেন, রায়ান রাইটুকে দুর্দান্ত পারফর্ম করেছেন, খুবই ভালো লেগেছে দেখতে। এবং আর্গুয়েবলি, আমি এর আগেও বলেছি এখনও বলছি যে ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা 2 সেন্টার ব্যাক পেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কিনিয়াস ব্রাজিলের দলে। সো ব্রাজিল প্রথম 3 ম্যাচ যতটুকু খেলেছে, ফার্স্ট ম্যাচ বাদ দিয়ে পরের 2 ম্যাচে মনে হচ্ছে যে জাপানের এগেনস্টে ব্রাজিলের পারফরমেন্স আরও শার্প হতে পারে, আরও ক্লিনিক্যাল হতে পারে। আর জাপান যদি ব্রাজিলকে হারাতে চায়, তারা নর্মাল যে ফরমেশনগুলোতে খেলে 3-4-2-1, 3জন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে, সেই ফরমেশনেই যাবে নাকি অন্য কোনো ফরমেশনে যাবে, এটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। ঠিক একইভাবে ব্রাজিলের সিঙ্গেল পিভট ক্যাসেমিরোকে রেখে ব্রুনো গোমেরেস এবং লুকাস পাকেতাকে নাম্বার 8 এবং নাম্বার 10 রোল দিয়ে, ডান পাশে রায়ান, বাম পাশে ভিনিসিয়াস জুনিয়র এবং ম্যাথিয়াস কুনিয়া, যেটা আমি প্রথম ম্যাচের পরে বলেছিলাম, যদি আমার ভিডিও আপনারা বা আলোচনা শুনে থাকেন, যে ম্যাথিয়াস কুনিয়াকে অবশ্যই খেলানো উচিত এবং নাম্বার 9 পজিশনে খেলানো উচিত। কেননা এই ভদ্রলোক নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 7, নাম্বার 8, লেফট রাইট উইং, হি প্লেজ এভরিওয়ার। দারুণ স্কোরার তো বটেই, দারুণ ফিনিশার তো বটেই, পরিশ্রমী প্লেয়ারও বটে। সো ব্রাজিলের এই টিমটা নিয়ে আলোচনা কম। আপনি এখন পর্যন্ত যদি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবার ফেভারিট যে লিস্ট, সুপার কম্পিউটাররা বলছে 18.66% সম্ভাবনা ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, 16.26% সম্ভাবনা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, 13 সম্ভাবনা হচ্ছে স্পেন চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল কিন্তু এই লিস্টে নেই। চতুর্থতে আসতে হচ্ছে ইংল্যান্ড, 9 সম্ভাবনা। কিন্তু ব্রাজিল প্রথম 3 ম্যাচ যেভাবে খেলে রাউন্ড অফ 32-তে এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল তাদের খেলার ওই শার্পনেসটা বাড়িয়েছে। জাপানের বিপক্ষেও সেই শার্পনেসটাই প্রবাবলি দেখতে চাইব। লাস্টলি নেইমার আসলে ক্লিনিক্যাল ক্যারেক্টার কিংবা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হয়ে উঠতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু ওই যে পুরনো চাল ভাতে পারে তো, আর নেইমারের কিছু ট্রিকারি তো আছেই। হতেও পারে তিনি একটা ডিফারেন্স গড়ে দিলেন, একটা দারুণ অ্যাসিস্ট করে কিংবা একটা দারুণ গোল করে, হতেই পারে। সো আপনার প্রেডিকশন কি, ফেভারিটকে জানাবেন। আমার ফেভারিট ব্রাজিল, প্রেডিকশনটা বলছি না, আপনার প্রেডিকশনটা কি কমেন্ট বক্সে জানাবেন। তবে এক্সপেক্ট করি জাপান খুব ভালো ফাইট দেবে এবং ব্রাজিলকে জিততে হলেও খুব কষ্ট করে জিততে হবে। ওই নেদারল্যান্ড সুইডেনকে যেভাবে 5টা দিয়ে হারিয়েছে, ওরকম কিছু মানে হবে না বলেই মনে করি। উল্টো জাপান যদি জিতে যায়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।